আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ও উপসর্গে দেশে আরো 43 জনের মৃত্যু, শনাক্ত ছড়ালো 2 লাখ। 23 জুলাই থেকে বিদেশ যেতে কোভিড সনদ বাধ্যতামূলক। সরকারি হাসপাতালেও শাহেদের মানহীন সামগ্রী সরবরাহ। সাবরিনা ও আরিফের আরও প্রতারণার স্বীকারোক্তি। দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি গুরুতর, ত্রাণের জন্য হাহাকার, কয়েক জায়গায় নদী ভাঙনের ভয়াবহতা। করোনা দুর্যোগে বিদ্যুৎ বিল সমন্বয়ের নামেও বেশি টাকা আদায়, স্ল্যাব সুবিধা রাখার নির্দেশ বিইআরসি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় মারা গেছে আরো 34 জন, এই নিয়ে মোট মৃত্যু 2581। এদিকে শনাক্ত 2 লাখ ছাড়িয়েছে। আরো 2709 জন সহ এই সংখ্যা এখন 2,02,066। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল গত 8 মার্চ। সেই থেকে 18 জন। করোনা রোগী 1 লাখে পৌঁছাতে সময় লেগেছে 103 দিন। সেখানে গত 30 দিনই শনাক্ত হয়েছে 1 লাখ। স্বাস্থ্য অধিদপ্তরের রোজকার অনলাইন বুলেটিনে দেওয়া হয় সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়ানোর তথ্য। সর্বশেষ একদিনে 10,023টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2,709 জন। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,709 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,02,066 জন। শনাক্তের হার 24.80%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,373 জন। মৃত্যুবরণ করেছেন 34 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,581 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এ পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 1269 জন, চট্টগ্রাম বিভাগে 658 জন, খুলনা বিভাগে 156 জন, রাজশাহী বিভাগে 136 জন, সিলেটে 120, বরিশালে 98 এবং রংপুর বিভাগে 87 জন। সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে 57 জন। ঈদে মানুষের যাতায়াত এবং কুরবানির পশুর হাটকে ঘিরে সংক্রমণ আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। সবকিছু মিলে বলা যায় যে আমাদের অবস্থায় এখনো উন্নতির দিকে যাওয়ার কোনো লক্ষণ আমরা পাইনি এবং একই সাথে বলা যায় যে খুব দ্রুত যে আমরা করোনা মুক্ত হব সেই লক্ষণও কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি না। সব মিলে আমাদের প্রতিরোধী কার্যক্রমকে জারি রাখতে হবে। বুলেটিনে জানানো হয় গত একদিনে আইসোলেশনে নেওয়া হয়েছে 779 জনকে, আর আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 531 জন। অন্যদিকে গত একদিনে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন 1,781 জন আর মুক্ত হয়েছেন 2,314 জন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে করোনা উপসর্গে শনিবার কুমিল্লায় 4 জন সহ বিভিন্ন জায়গায় মারা গেছেন 9 জন। জ্বর, সর্দি, কাশি নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে 1 জন এবং আইসোলেশনে চিকিৎসাধীন 3 জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের বড়লেখার সুরিকান্দিতে উপসর্গে মারা গেছে 1 নারী। নেত্রকোনায়ও 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা উপসর্গে সাতক্ষীরায় 1 জন ও চাঁদপুরে 1 জন মারা গেছে। জয়পুরহাটের কালাইয়েও মৃত্যু হয়েছে 1 জনের। এছাড়াও নতুন শনাক্ত চট্টগ্রামে 180 জন, সিলেটে 6 শিশু সহ 83 জন, বগুড়ায় 71 জন, নীলফামারীতে 4 চীনা নাগরিক সহ 45 জন, সিরাজগঞ্জে পুলিশ সুপার সহ 40 জন, গোপালগঞ্জে 30, নোয়াখালীতে 39 জন, রংপুরে 26 জন ও ময়মনসিংহে 40 জন। সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 23 জুলাই হতে বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশ গমনকারী সকল এয়ারলাইন্সের যাত্রীদের কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে বিমান যাত্রার 72 ঘন্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার 24 ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে। নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকিট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে 3500 টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে 4500 টাকা ফি প্রদান করতে হবে। করোনা পরীক্ষার জন্য দেশের বিভিন্ন স্থানে 16টি প্রতিষ্ঠানের নাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। শুধু রিজেন্টে করোনার ভুয়া রিপোর্ট নয়,
প্রভাব খাটিয়ে সরকারি হাসপাতালগুলোতেও মানহীন পিপিই, মাস্ক সহ সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছেন শাহেদ। এসব কাজ বাগিয়েছেন অ্যালবার্ট গ্লোব নামের একটি ভুয়া কোম্পানি খুলে। এদিকে রিমান্ডের দ্বিতীয় দফা মুখোমুখি জিজ্ঞাসাবাদে মিলেছে ডাক্তার সাবরিনা ও আরিফের প্রতারণার আরও তথ্য। নেপথ্যের কুশীলবদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আলোচিত শাহেদ প্রতারণায় আগ থেকেই পাকা। টকশো আর ভিআইপিদের সাথে ছবিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে রীতিমতো প্রতারণায় এই হাতকে নিয়েছেন আরও অনেক দূর। কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে, বাধাও আসেনি। এসব করতে করতে জালিয়াতির উপলক্ষ করেছেন করোনা মহামারীকেও। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, শাহেদকে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। তার জালিয়াতি প্রতারণার ঘটনা রয়েছে শিক্ষা খাতেও। শাহেদ কিন্তু স্বাস্থ্য খাতে না, আরও অন্যান্য খাতেও, যেমন ওই প্রোটেক্টিভ গিয়ার, পিপি এই সমস্ত বিষয়ে প্রতারণা করেছে। তারপরে শিক্ষাক্ষেত্রেও তার কিছু প্রতারণার তথ্য পাচ্ছি। তো এই বিষয়গুলো আমরা যখন তদন্ত করে নিশ্চিত হব তখন হয়তো জানানো যাবে। আলবার্ট গ্লোবাল ফ্যাক্টরিজ এই নামে উনি একটা ফেসবুক ওপেন করে উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির অস্তিত্ব দেখিয়েছেন, যেটার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই। দ্বিতীয় দফা মুখোমুখি জিজ্ঞাসাবাদে সাবরিনা ও আরিফ আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সাবরিনা ডাক্তার হিসাবে তার যে ফেস ভ্যালু এবং তার যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য অধিদপ্তরের সহ বিভিন্ন জায়গায় তার যে পরিচিতি, সেই পরিচিতিটিকে সে ক্যাপিটালাইজ করেছে এবং করে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েছে। আমাদের তদন্তের জন্য যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ অবশ্যই করি। শাহেদ, সাবরিনা, আরিফের অপকর্মে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি নেতাদের মুখে দুর্নীতির সমালোচনা মানায় না। জনস্বার্থের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের পরিচয় যাই হোক, ছাড় দেয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। গতকাল সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকারের চলমান অভিযানকে তারা সমর্থন সহযোগিতা না দিয়ে বরং অন্ধ সমালোচনায় মেতে উঠেছে। সরকার নাকি পৃষ্ঠপোষকতা দিচ্ছে অনিয়মকারীদের, প্রশ্রয় দিচ্ছে দুর্নীতিবাজদের। আমি জানতে চাই, আপনাদের সময় তো দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য। তখন কি এ ধরনের একটি সাহসী উদ্যোগ আপনারা নিতে পেরেছিলেন? শাস্তি কি দিতে পেরেছিলেন আপন দলের অপকর্মকারীদের? পেরেছিলেন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু করতে পারেননি। যারা গ্রেনেড হামলার বিচার করতে গিয়ে জজ মিয়া নাটক সাজিয়ে চলমান অভিযানকে নাটক বলে পরিহাস করা তাদের মুখে মানায় না। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, করোনা মোকাবেলার অদূরদর্শিতা এবং বন্যার দুর্যোগ আড়াল করতে নানা ইস্যু তৈরি করছে সরকার। শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। সরকারের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা না নেয়ায় মানুষের ঈদের আনন্দ মাটি হতে বসেছে। প্রাকৃতিক দুর্যোগ মানুষের পাশে এই সরকার। এমনিতে করোনার আঘাতে ক্ষতবিক্ষত মানুষ, তার উপরে বন্যার মহাদুর্যোগে মানুষ বিপর্যস্ত, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় মানুষের ঈদের আনন্দ মাটি হতে বসেছে। তেমন উন্নতি নেই দেশের উত্তরের বন্যা পরিস্থিতির। খারাপের দিকে মধ্যাঞ্চলের পরিস্থিতিও। দুর্গতদের দুর্ভোগ এখনো চরমে। ত্রাণের জন্য হাহাকার করছেন তারা। এর মধ্যে বিভিন্ন জায়গায় ভয়াবহ রূপ নিয়েছে নদী ভাঙন। নিঃস্ব হচ্ছেন মানুষ। এদিকে কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে 2 শিশু ও 1 গ্রাম পুলিশের। রুদ্র রূপ নিয়েছে দেশের বেশিরভাগ নদ নদী। ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি। দীর্ঘদিন ডুবে আছে বাড়িঘর, ফসলি জমি। জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও বিপজ্জনকভাবে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। নতুন করে তলিয়েছে কমপক্ষে 50 গ্রাম। বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি ইউনিয়নের সড়ক যোগাযোগ। ত্রাণ না পেয়ে মানবেতর জীবন কাটছে দুর্গতদের। শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় সদর উপজেলার বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী এসব এলাকার কয়েক হাজার পরিবার।
বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সাথে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ। গাইবান্ধায় বন্যা পরিস্থিতি খারাপের দিকে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার অনেক উপরে। 4 উপজেলার 28টি ইউনিয়নের 1.5 লক্ষাধিক পরিবার পানিবন্দী। এর মধ্যেই ডাকাত আতঙ্ক ভর করেছে দুর্গতদের মধ্যে। এই নদীর মুখ খোলা তো, এই বন্যার সময় ডাকাতের উপদ্রব হয়। আমরা মানবতা জীবনযাপন করতেছি, পায়খানা পোশাক পাকশাক করার পর্যন্ত জায়গা নেই, আমরা বান্ধব উপর রাস্তায় নিজেই খাবার পাই না, গরু ছাগল কেমন খেলো। মেম্বার চেয়ারম্যান কোনোদিনও আমাদের কোনো দেখশুন করে না যে আমরা কিভাবে গরিব কাঙ্গাল আছি। কুড়িগ্রামে নতুন করে প্লাবিত হয়েছে চিলমারী উপজেলা শহর। প্রথম দফায় 12 দিন এবং দ্বিতীয় দফায় 1 সপ্তাহ ধরে বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপরে। দুর্ভোগে প্রায় 3 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50,000 বাড়িঘর ও 10,000 হেক্টর জমির ফসল। এখন মনে করেন এত পানি হয়েছে, এখন বাড়িঘর ছাগল গরু সম্পূর্ণ হয়েছে, জোট মিলের মধ্যে নিয়ে আসি। চেয়ারম্যান তো উদ্দেশ্যই করে না, কোনো পাইও নেই পর্যন্ত, বাইরে জোট পায়। খাওয়া দাওয়া আবার অসহায় হয়ে গেছে। সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার অনেক উপরে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তিতে 2.25 লাখ মানুষ। বগুড়ায় বন্যাত্ম মানুষের দুর্ভোগ বেড়েছে আরও। এর মধ্যে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর ইউনিয়ন ও সারিয়াকান্দি উপজেলার চর চালুয়াবাড়ি ইউনিয়নের 10 গ্রামের 3 শতাধিক বাড়ি। এদিকে ভাঙনের মুখে সারিয়াকান্দি ও সোনাতলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে হুমকির মুখে ধনুটের ভান্ডারবাড়ি ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। টাঙ্গাইলে পানিবন্দী কয়েক উপজেলার লক্ষাধিক মানুষ। হুমকির মুখে সদর উপজেলার গালা এলাকা শহর রক্ষা বাঁধ। মুন্সিগঞ্জের লোহজং, শ্রীনগর ও টঙ্গিবাড়ির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী অন্তত 15,000 মানুষ। 4 দিন ধরে বাইরে থাকতে না, আগে একটু রয়েছে পানিটা আরো সামনে কি হয় এই করণ আমরা পাইনি। পদ্মা ও যমুনার পানি বাড়ায় মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও ঘিওর উপজেলা নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। হরিরামপুর মানিকগঞ্জ সড়কের কয়েকটি জায়গা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। নিয়ম না মেনেই করোনার সংকটের সময় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করেছে বিতরণ কোম্পানিগুলো। পরবর্তীতে গ্রাহকের সুবিধা দিতে বিল সমন্বয়ের সরকারি নির্দেশ দিলেও কোম্পানিগুলো সেখানেও ঘাপলা করেছে। স্ল্যাব সুবিধা বঞ্চিত করে বেশি অর্থ হাতিয়ে নিয়েছে গ্রাহকের কাছ থেকে। অবশেষে বিতরণ কোম্পানির এসব অনিয়ম আমলে নিয়ে স্ল্যাব সুবিধা ঠিক রেখেই বিল সমন্বয়ের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বাড়ানো হয়েছে জরিমানা ছাড়াই বিল জমা দেওয়ার সুযোগও। এত টাকা তো আসার কথা না। কোনো সমস্যা না, তেমন কিছু না। এই মাসে বিদ্যুৎ বিলটা অনেক বেশি এসেছে। তুমি কি ডিপিটিসি গ্রাহক? হ্যাঁ। আচ্ছা, এটা কোনো সমস্যাই না। আমারও অতিরিক্ত বিল আসছিল, আমি কমপ্লেন করার পরে ওরা বিলটা সংশোধন করে দিয়েছে। করোনার সময়ে বেশি বিল করে সমন্বয়ে এমন মন ভুলানো বিজ্ঞাপন বিতরণ কোম্পানির। মিটার রিডিং ছাড়াই দেশের প্রায় কোটি গ্রাহককে ইচ্ছামতো বিল ধরিয়ে দেওয়া হয়েছে। পরে সমন্বয়ের নামে আরেক দফা অর্থ আদায় করেছে বিতরণ কোম্পানিগুলো। যদিও গ্রাহকদের আশ্বস্ত করার চেষ্টার কমতি নেই তাদের। কোন কোন গ্রাহকের এরকম আছে সেগুলো স্ক্রুটিনাইজ করে আমরা পিওরলি সেই বিলটাকে আমরা আবার রিভাইজ করব। গ্রাহকের বিদ্যুৎ বিল বিশ্লেষণ করে দেখা যায় 3 মাসের মিটার রিডিং আছে নানা অসঙ্গতি। বিল দেওয়ার ক্ষেত্রে মানা হয়নি স্ল্যাব সুবিধা। ইউনিটের হিসাবে আছে গড়মিল। কোনো কোনো গ্রাহককে দেওয়া হয়েছে ভুতুরে বিল। সমালোচনার মুখে প্রিন্সিপাল সমন্বয় করার কথা জানায় বিতরণ কোম্পানি, কিন্তু সেখানেও শুভঙ্করের ফাঁকি। মিটার রিডিং ছাড়াই গ্রাহককে দেয়া 3 মাসের ইউনিটকে ভাগ করে গড় বিল করে তা আদায় করা হচ্ছে। বিআরসির ট্যারিফ আদেশকে পাশ কাটিয়ে স্ল্যাব সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে গ্রাহককে। যার যা খুশি বিল করেছে, এখন যার যা খুশি সমন্বয় করছে। যার কাছ থেকে যত কম নিয়ে পারে, যার কাছ থেকে যত বেশি নিয়ে পারে, যে যে এই অভিযোগ যার আছে অথচ সে সমন্বয়ের জন্য দরখাস্তই করেনি, এমন মানুষও তো লক্ষ লক্ষ মানুষ এরকম রয়ে গেছে। তাহলে কি তারা এই অন্যায়ের প্রতিকার পাবে না? সুতরাং এই বিল বহাল রেখে সমন্বয়ের অজুহাতে তাদের এই টাকা আত্মসাতের সুযোগ করে দেওয়া, এটা কোনোভাবেই রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। এমন পরিস্থিতিতে গেল 16 জুলাই গ্রাহকের স্বার্থ রক্ষা করে বিল সমন্বয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। অভিযোগ এসেছে অতিরিক্ত বিল আদায় অস্বাভাবিক বিলের ইস্যু এবং মিটার রিডিং বিহীন অবস্থায় বিল বিভিন্ন ইউটিলিটি থেকে বিল তৈরি করা হয়েছে। আবাসিক গ্রাহক শ্রেণী যে স্ল্যাব ভিত্তিক যে সুবিধা পেত
স্ল্যাব ভিত্তিক, সেই সুবিধাটা যেন তাদেরকে দিয়ে এই সবগুলি বিল সমন্বয় করা হয়। স্ল্যাব সুবিধা বহাল রেখে কোন পদ্ধতিতে সমন্বয় হবে বিতরণ কোম্পানিকে তা অবহিত করতে বলেছে কমিশন। সমন্বয়ের নামে বেশি অর্থ আদায় হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিইআরসি। সেটা মডালিটি তারা ঠিক করবে, সমন্বয়টা কিভাবে করবে। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে গ্রাহক যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি 1 মাসের সমন্বয় করা না যায়, যদি আমরা কমিশনে এখানে ওই অর্ডারে ওইভাবে বলি নেই, দ্যাট ইজ আমাদের বক্তব্য হচ্ছে অবিলম্বে সমন্বয় করতে হবে। তারা যদি অতিরিক্ত অর্থ যেটা আদায় করেছে, আমরা আসলে এই তথ্যগুলি কালেক্ট করার ব্যবস্থা নিচ্ছি। জরিমানা ছাড়াই 30 জুলাইয়ের মধ্যে মার্চ থেকে জুন পর্যন্ত বকেয়া বিল জমা দেওয়ার সুযোগ দিয়ে আরেকটি প্রজ্ঞাপনও জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের বর্তমান সরকারের শাসন ব্যবস্থায় গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে, লাগামহীনভাবে দুর্নীতি বেড়েই চলেছে। গতকাল কেরানীগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির উদ্যোগে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় HM এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন এবং ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন জিএম কাদের। এ সময় বিরোধী দলীয় উপনেতা বলেন, HM এরশাদের দীর্ঘ 9 বছরের শাসন আমলে অনেক শিক্ষিত যুবকের কর্মসংস্থানের সুযোগ হয়েছিল এবং সে সময়ই দেশের রাস্তাঘাট সহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন জিএম কাদের। রাষ্ট্রীয় মালিকানাধীন 25টি পাটকল বন্ধ করার সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে আখ্যা দিয়েছেন বক্তারা। শনিবার ওয়ার্কার্স পার্টি আয়োজিত ভিডিও কনফারেন্সে তারা বলেন, সরকারি কিছু লুটেরা কর্মকর্তা অসৎ উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের শেষ চিহ্ন পাটকলকে বেসরকারি খাতে হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা আসলে প্রশাসনের ভিতরে একটা লুটপাটকারী চক্র, কতিপয় লুটেরা ব্যবসায়ীদের কাছে সরকারি সম্পত্তি হস্তান্তর করার একটা চক্রান্তেরই অংশ হিসাবে এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা জানেন যে এমন একজন অর্থমন্ত্রী হয়েছে, আমি তার যোগ্যতা জানি না, তো আমার বড় কথা বলা উচিত না, কিন্তু পাটে তিনি সাপ্লাই ব্যবসা করতেন, সেই হিসাবে কিছুটা হইলো আমাদের পরিচয় ছিল। এবং একটা সময় ব্যক্তিগত কথা চলে আসে, আদম যে মিলে ব্ল্যাক লিস্টেড হয়েছিল অন্য কাজ করার জন্য। এমন একজন ব্যক্তি হলো আমাদের বর্তমানে অর্থমন্ত্রী। মুক্তিযুদ্ধের শেষ চিহ্নটা মুছে দিবে আর বীর প্রতীক পাটমন্ত্রী বলবে যে আমাদের সরকারের কি ক্ষমতা, 25টা মিলে আমরা বন্ধ করে দিলাম। এই কথা শোনার আগে যেন আমাদের মরণ হয়, এইটি কামনা করি। আজকের প্রধানমন্ত্রীর প্রতি এই আস্থাটা রাখতে চাই যে তিনি বিরোধী দলের নেত্রী হিসেবে যে ভূমিকা রেখেছিলেন কেবল নয়, তিনি প্রধানমন্ত্রী হিসেবে যে ভূমিকা নিয়েছেন পাটের পুনরুজ্জীবনের জন্য এবং সর্বশেষ সংসদে পাটের আধুনিকরণের প্রশ্নে, পাটের পুনর্জাগরণের প্রশ্নে যে বক্তব্য রেখেছেন তার ধারাবাহিকতা যদি হয়, তাহলে পাটকল বন্ধ নয় বরঞ্চ পাটকলকে আধুনিকরণ করেই আমরা এগোতে পারবো। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 6,04,000 ছাড়িয়েছে, আক্রান্ত 1,44,00,000-এরও বেশি। মৃতের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গেল একদিনে মারা গেছে আরও 813 জন। এ নিয়ে মোট প্রাণহানি 1,42,000-এরও বেশি। নতুন শনাক্ত প্রায় 63,000, আক্রান্ত 38,33,000-এরও বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলের শুক্রবার প্রাণ হারিয়েছে 885 জন, ফলে মৃতের সংখ্যা 78,817, আক্রান্ত 20,75,000-এরও বেশি। যুক্তরাজ্যে মারা গেছে 45,200 মানুষ। মেক্সিকোতে প্রায় একই রয়েছে দৈনিক মৃত্যুর হার। শনিবারও দেশটিতে মারা গেছে 736 জন। এই নিয়ে মোট মৃত্যু 38,300। শনাক্তের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে গেল কয়েক ঘন্টায় আরও 543 জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে 26,800 ছাড়িয়েছে। নতুন 37,000 সহ দেশটিতে আক্রান্তের সংখ্যা 10,77,000 ছাড়িয়েছে। পাকিস্তানে মৃতের সংখ্যা এখন 5,500-এরও বেশি, আক্রান্ত প্রায় 2,62,000। পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে হত্যার দায়ে তার সাবেক ব্যক্তিগত সহকারী টাইরিস ডেভান হাসপিলের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলার পরই এই অভিযোগ গঠন করা হয়। ডেভানকে 17 আগস্ট আবারও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। এর আগে শুক্রবার সকালে ফাহিম সালের সাবেক ব্যক্তিগত নির্বাহী মাত্র 21 বছরের হাসপিলকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানায়, ফাহিমের আর্থিক ও ব্যক্তিগত বিষয়গুলো দেখাশোনা করত হাসপিল। 16 বছর বয়স থেকেই ফাহিমের সাথে কাজ করত সে, এজন্য যথেষ্ট বেতনও পেত। সম্প্রতি হফস্ট্রা ইউনিভার্সিটিতে ভর্তি হয় ডেভান। মোট $90,000 মতো অর্থ আত্মসাতের কারণে চাকরি খোয়ায় সে। তবে কোনো মামলা করেনি ফাহিম, উল্টো ধীরে ধীরে অর্থ পরিশোধের পর ফের কাজে যোগ দেওয়ার কথা বলেন। কিন্তু অর্থ ফেরতের বদলে মালিক ফাহিমকেই হত্যা করে ডেভান। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানি। করোনা ও উপসর্গে দেশে আরো 43 জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো 2 লাখ। 23 জুলাই থেকে বিদেশ যেতে কোভিড সনদ বাধ্যতামূলক। সরকারি হাসপাতালেও শাহেদের মানহীন সামগ্রী সরবরাহ, সাবরিনা ও আরিফের আরও প্রতারণার স্বীকারোক্তি। দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি গুরুতর, ত্রাণের জন্য হাহাকার, কয়েক জায়গায় নদী ভাঙনের ভয়াবহতা। করোনা দুর্যোগে বিদ্যুৎ বিল সমন্বয়ের নামেও বেশি টাকা আদায়, স্ল্যাব সুবিধা রাখার নির্দেশ বিইআরসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ।